নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সময় নিউজ 24x7। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। ভারতকে নিজেদের অস্তিত্বের হুমকি হিসেবে দেখছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র ট্যাঙ্ক বানাবে, টি শার্ট নয়, জানালো ট্রাম্প। গাজার স্কুলে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত 25 জন। পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছেন, জানালেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে চাপে ফেলা সম্ভব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। ভারতকে নিজেদের অস্তিত্বের হুমকি হিসেবে দেখছে পাকিস্তান। এজন্য ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পরমাণু অস্ত্র সহ সামরিক বাহিনীর আধুনিকায়নে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে। সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলা ও এর প্রেক্ষিতে পাকিস্তান ও ভারতের মধ্যে হামলা পাল্টা হামলার পর পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। যুদ্ধবিরতি চললেও একে অপরের বিরুদ্ধে হুমকি পাল্টা হুমকি অব্যাহত রেখেছে উভয় পক্ষ। এমন বাস্তবতায় গতকাল রোববার মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি অ্যানুয়াল থ্রেট অ্যাসেসমেন্ট প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু শক্তিধর ভারতকে পাকিস্তান তার অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখছে এবং এই হুমকি মোকাবেলায় দেশটি তার সামরিক শক্তি আধুনিকীকরণ প্রচেষ্টা অব্যাহত রাখবে। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা তাদের সর্বশেষ প্রতিবেদনে লিখেছে, পাকিস্তান তার পরমাণু অস্ত্রাগার আধুনিকীকরণ করছে, সেই সঙ্গে দেশটি তার পরমাণু উপকরণ ও পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ বজায় রাখছে। পাশাপাশি পাকিস্তান প্রায় নিশ্চিতভাবেই বিদেশি সরবরাহকারী ও মধ্যস্থতাকারীদের কাছ থেকে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন বা ব্যাপক বিধ্বংসী অস্ত্রের জন্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করছে। প্রতিবেদনে ভবিষ্যৎবাণী করা হয়েছে, আগামী বছরগুলোতে আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটবে। পাশাপাশি পরমাণু আধুনিকীকরণ তাদের শীর্ষ অগ্রাধিকারের বিষয় হয়ে থাকবে। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এই প্রতিবেদনকে ওয়ার্ল্ড ওয়াইড থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্টও বলা হয়ে থাকে। এতে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও চীনের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান মূলত চীনের অর্থনৈতিক ও সামরিক অনুদান নিয়ে থাকে এবং দুই দেশের বাহিনী প্রতি বছর একাধিক সম্মিলিত সামরিক মহড়া পরিচালনা করে। তবে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর প্রকল্পে সংশ্লিষ্ট চীনা শ্রমিকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলা দেশ দুটির মধ্যে সম্পর্কে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চীনের ব্যাপারে সতর্ক করে মার্কিন এই প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব এশিয়ায় প্রধান শক্তিধর দেশ হওয়ায় কৌশলগত লক্ষ্য বজায় রেখেছে চীন। তাইওয়ানকে মূল ভূখণ্ড চীনের সঙ্গে একীভূত করা, চীনের অর্থনীতির উন্নয়ন ও স্থিতিস্থাপকতাকে এগিয়ে নেওয়া এবং মধ্য শতাব্দীর মধ্যে প্রযুক্তিগতভাবে স্বয়ংপূর্ণ হওয়ার লক্ষ্য নিয়ে দেশটি বিশ্ব নেতৃত্বের জন্য যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জও জানাচ্ছে। যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়ার জন্য চীন কোন কোন অঞ্চলে সামরিক উপস্থিতির কার্যক্রম শুরু করেছে এবং কোন দেশগুলোতে কার্যক্রম শুরু করার পরিকল্পনা করেছে সেটাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে চীনের অংশের গ্লোবাল মিলিটারি অপারেশন শীর্ষক অনুচ্ছেদে বলা হয়েছে, চীনে থেকেই টানা লম্বা সময় কার্যক্রম চালানোর জন্য পিপলস লিবারেশন আর্মির ব্যবস্থাপনা আরও উন্নত করেছে দেশটি। এছাড়া চীন শক্তিশালী বিদেশি সরবরাহ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, দেশটি সেনাদের আরও বেশি দূরত্বে মোতায়েন বজায় রাখার জন্য অবকাঠামো তৈরি করেছে। এই প্রচেষ্টা মার্কিন বৈশ্বিক কার্যক্রম কিংবা আন্তর্জাতিক বাণিজ্যকে হুমকির মুখে ফেলতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, চীন সম্ভবত মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, কিউবা, কোনিয়া, গিনি, সেশেলস, তানজানিয়া, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, নামিবিয়া, মোজাম্বিক, গ্যাবন, বাংলাদেশ, পাপুয়া নিউগিনি, সালেমান দ্বীপপুঞ্জ ও তাজিকিস্তানে পিএলএ এর সামরিক উপস্থিতির কথাও বিবেচনা করেছে। যুক্তরাষ্ট্র ব্যাংক বানাবে, টি শার্ট নয়, জানালো ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার শুল্ক নীতি মূলত দেশে ট্যাঙ্ক, যুদ্ধ সরঞ্জাম ও উচ্চ প্রযুক্তি পণ্যের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছে, টি শার্ট বা জুতা তৈরির জন্য নয়। রোববার নিউ জার্সিতে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, তিনি অর্থমন্ত্রী স্কট বেসেন্টের একটি বিতর্কিত মন্তব্যের সঙ্গে একমত। গত 29 এপ্রিল অর্থমন্ত্রী বলেছিলেন, যুক্তরাষ্ট্রের টেক্সটাইল শিল্পের ব্যাপক সম্প্রসারণ জরুরি নয়। এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের টেক্সটাইল খাতের সংগঠন ন্যাশনাল কাউন্সিল অফ টেক্সটাইল অর্গানাইজেশন বেসেন্টের তীব্র সমালোচনা করে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি সত্যিই চাই না যুক্তরাষ্ট্রে আমরা টি শার্ট বা মোজা বানাই, এগুলো অনায়াসেই বাইরের দেশে তৈরি করা সম্ভব। বরং আমরা চাই সামরিক সরঞ্জাম, ট্যাঙ্ক, জাহাজ, চিপস, কম্পিউটার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আমাদের ওই দেশে তৈরি হোক। ট্রাম্পের দাবি, বড় পরিসরে শক্তিশালী উৎপাদনশীলতা নিশ্চিত করাই তার অর্থনৈতিক কৌশলের মূল উদ্দেশ্য। এতে যুক্তরাষ্ট্র প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীল হবে। সম্প্রতি বাণিজ্য নীতি নিয়ে আবারও কড়া অবস্থান নিয়েছে ট্রাম্প। গত শুক্রবার তিনি ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। একই সঙ্গে অ্যাপেলকে সতর্ক করে বলেছেন, বিদেশ থেকে আমদানি করা আইফোনের ওপরও 25% শুল্ক বসানো হতে পারে। আগামী 1 জুন থেকে ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর এই নতুন শুল্ক কার্যকর হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। তার এই অবস্থান বিশ্ব বাজারে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করেছেন বিশ্লেষকেরা।
গাজার স্কুলে ইসরায়েলের আতর্কিত হামলা, নিহত 25 জন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় একটি স্কুলে আতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 25 জন নিহত হয়েছে। খবর বিবিসি ও আল জাজিরা। গাজার চিকিৎসক ও বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গাজা সিটিতে সোমবার ফাহমি আল জারজাউই স্কুল লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইতলাহিয়া থেকে পালিয়ে যাওয়া শত শত ফিলিস্তিনি ফাহমি আল জারজাউই স্কুলে আশ্রয় নিয়েছিল। সেখানেই হামলা চালায় ইসরায়েল। গাজায় হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থার একজন মুখপাত্র বলেছেন, স্কুলটি থেকে 20 জনের লাশ উদ্ধার করা হয়েছে, এদের মধ্যে শিশুও রয়েছে। তবে এই হামলা নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী। এক ফোন কলে রামির রাফিক বিবিসিকে বলেছেন, সর্বত্র আগুন জ্বলছিল, আমি মাটিতে পুড়ে যাওয়া মৃতদেহ পড়ে থাকতে দেখেছি। ভয়াবহ এই দৃশ্য দেখে আমার ছেলে অজ্ঞান হয়ে পড়ে। অনলাইনে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় ওই স্কুলের বিশাল অংশে আগুন জ্বলছে, অনেক লাশ পুড়ে গেছে, যাদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া অনেকে গুরুতর আহত রয়েছে। স্থানীয় রিপোর্টে বলা হয়েছে, নিহতদের মধ্যে উত্তর গাজার হামাস পুলিশের তদন্ত প্রধান মোহাম্মদ আল কাসিহো রয়েছেন। এছাড়া হামলায় তার স্ত্রী ও শিশু রয়েছে। এই স্কুলে হামলার আগে গাজা সিটির একটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 4 জন নিহত হয়েছে। পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছেন, জানালেন ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচনা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পুতিনের কর্মকাণ্ডে খুশি নন বলেও জানিয়েছেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, দুই নেতার মধ্যে সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর গত শনিবার ইউক্রেনের সবচেয়ে বড় হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ নিয়ে রোববার পুতিনকে উন্মাদ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। এছাড়া ট্রাম্প সতর্ক করেছেন যে মস্কো যদি পুরো ইউক্রেন দখলের চেষ্টা করে, তাহলে এটি রাশিয়াকে পতনের দিকে পরিচালিত করবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময় খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার কিছু একটা হয়েছে, তিনি পুরোপুরি পাগল হয়ে গেছেন। মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, তিনি অকারণে অনেক মানুষকে হত্যা করেছেন, আর আমি শুধু সেনাদের কথা বলছি না, কোনো কারণ ছাড়াই ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়েছে। আমি সবসময় বলেছি, তিনি পুরো ইউক্রেন চান, কেবল এক টুকরো নয়, এবং সম্ভবত এটি সঠিক বলে প্রমাণিত হচ্ছে। তবে যদি তিনি তা করেন, এটি রাশিয়াকে পতনের দিকে পরিচালিত করবে, পোস্টে উল্লেখ করেছেন ট্রাম্প। বার্তা সংস্থা রাইটার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার এক রাতেই ইউক্রেনের সবচেয়ে বেশি সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এটি এখন পর্যন্ত চলমান যুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলা। ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 7টার দিক থেকে রাশিয়া বিভিন্ন ধরনের রেকর্ড 367টি ক্ষেপণাস্ত্র, মানুষ্যবিহীন আকাশযান, ইউএভি এবং ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় ইউক্রেনের শিশুসহ অন্তত 12 জন নিহত হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। ইসরায়েলকে চাপে ফেলা সম্ভব। ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মিত্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতানিয়াহু এবং তার সরকারের ওপর সবচেয়ে বেশি প্রভাব রয়েছে। যদিও ট্রাম্প প্রশাসনের কেউ কেউ গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির জন্য ইসরায়েলের সমালোচনা করেছেন, তবু যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেবে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে গত শনিবার এভাবে লেখা হয়েছে, দক্ষিণ গাজা এক নারী চিকিৎসক আল নজর নাসের মেডিকেল কমপ্লেক্স হাসপাতালে গিয়েছিলেন হাসপাতালে আসা অসুস্থ বা আহত মানুষদের সেবা করতে। তিনি যখন অন্যর সেবা ছিলেন, তখনই তার 7 সন্তান এবং স্বামীকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে 7 সন্তানই ছিল মৃত। আরেক সন্তান ও স্বামীর অবস্থা আশঙ্কাজনক। 7 সন্তানের সবার শরীর পুড়ে গেছে, কারো খণ্ড বিখণ্ড দেহ, আর 2 সন্তান ভবনের ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে মারা যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মুখপাত্র জানিয়েছেন, 9 সন্তানই মারা গেছেন। গাজার অবস্থাকে অনেকে বর্ণনা করেছেন এভাবে, দুঃস্বপ্নের দুনিয়া, যেখানে ধ্বংস আর মৃত্যুই একমাত্র সত্য। সত্যতা ও মানবিকতা থেকে বহুদূর। 19 মাস ধরে গাজায় হামলা চালায় ইসরায়েল। তার নিকটতম পশ্চিমা মিত্রদের কাছ থেকে অপ্রত্যাশিত কিছু মহল থেকে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে যে যুদ্ধ শুরু করেছিল, সেই যুদ্ধের অর্থ অস্ত্র সরবরাহ, পুনরায় সরবরাহ সবটাই করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্য মিত্ররাও নিজেদের মতো করে কোনো না কোনোভাবে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে ইসরায়েল সেই সমর্থন হারিয়ে ফেলেছে। অত্যন্ত ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার কথা মাথায় রাখলে বিষয়টা তাই দাঁড়ায়। ইসরায়েলি দৈনিক হারেজ গত সপ্তাহে তাদের এক শিরোনামে লিখেছেন, কূটনৈতিক সুনামি আসছে। পত্রিকাটি সতর্ক করে জানিয়েছে, গাজায় সম্পূর্ণ উন্মত্ততার বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে ইউরোপ। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা এক যৌথ বিবৃতিতে গাজা ইসরায়েলের চরম আচরণের নিন্দা জানায়। তারা হুঁশিয়ারি দেয়, সামরিক অগ্রাসন থামানো না হলে এবং মানবিক সহায়তার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে নতুন পদক্ষেপ নেওয়া হবে। তারা পশ্চিম তীরে বসতি নির্মাণের প্রতিক্রিয়ায় টার্গেটেড স্যাংশনের হুমকি দিয়েছে। 24টি অনুদানদাতা দেশ ইসরায়েল সমর্থিত গাজায় সহায়তা বিতরণ কাঠামোর নিন্দা জানায়। যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেছে। 2023 সালের যৌথ সহযোগিতার রোডম্যাপ পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছে। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়। এছাড়া লন্ডনে ইসরায়েলি রাষ্ট্রদূত টিপি হেতোভেলিকে ফরেন অফিসে তলব করা হয়। এতদিন এ ধরনের পদক্ষেপ সাধারণত রাশিয়া বা ইরানের মতো দেশগুলোর ক্ষেত্রেই নেওয়া হতো। ইসরায়েলের সঙ্গে 25 বছর পুরনো অ্যাসোসিয়েশন চুক্তি পুনর্বিবেচনার হুমকি দিয়েছে EU।